জন সাংসদ রয়েছেন তাদের মধ্যে তুমি একটা অন্যতম জনপ্রিয় মুখ, তোমাকে নিয়মিত মিটিং মিছিল সব জায়গায় দেখাও যায়, তবুও 2021-এর বিধানসভা ভোটে হেরে গেলে কি করে এরকম একটা জায়গা থেকে? 2021-এর বিধানসভা অবশ্য আমাদের মানতে হবে। 2021-এ আমাদেরকে মানুষ মনে করেনি তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে, রাজ্যের ভোট ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার একটা সুযোগ করে দিয়েছিল, এটা মানতে হবে এবং আমাদের হারটা স্বীকার করতে হবে, হার স্বীকার করে নেওয়া উচিত এবং রেট্রোস্পেকশন করা উচিত। অনেকে বলছে লোকসভা ভোটের মধ্যে চুঁচুড়া বিধানসভা পড়ছে, তো 2021-এর বিধানসভাতে চুঁচুড়ার মধ্যে একটা সিট, 7টা সিটের মধ্যে সেটা যিনি জিততে পারছেন না, চুঁচুড়ায় হেরে হুগলিতে জিততে পারবে, অনেকেই বলছে। দেখুন, মানুষ এবার ভোট দিয়েছিল এবং মানুষ 2024-এ যে ভোট দেবে সেটা অনেক কিছু বুদ্ধি বিবেচনা করে, কারণ 21 থেকে 24-এ অনেক কিছু ঘটে গেছে হুগলির বুকে। তিনজন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলের মধ্যে রয়েছে। হুগলির প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিরাট দুর্নীতি হয়েছে, আমি প্রেস কনফারেন্স করে বলেছি। সিঙ্গুর গ্রামীণ হসপিটালে রিসেন্টলি আমি করেছি, ইউএসজি মেশিন মহিলাদের 2017-য় এক্সপায়ার করে গেছে। আমি সরাসরি সারপ্রাইজ ভিজিট করেছি সিঙ্গুরে, ডক্টরদের গিয়ে ধরেছি, মহিলা ডাক্তার ছিল, যে আপনারা এভাবে করছেন, আপনারা জানেন? বলে আমরা ওপরে জানিয়েছি, কিন্তু আমরা কি করব বলুন। মানে ভেবে দেখুন, তাহলে মহিলাদের 1000 টাকা একদিকে, আর যেখানে গর্ভস্থ সন্তান পেটের মধ্যে রয়েছে সেই ইউএসজি মেশিনে যে দেখবে সেইটা 2017-র, সেই মেশিনকেও তারা বিশ্বাস করতে পারছে না। লোকের অনেকে ভেবেছিল হুগলি কেন্দ্রে কোনো পলিটিক্যাল ক্যান্ডিডেট দেবে তৃণমূল কংগ্রেস, তার পরিবর্তে টিকিট পেয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তোমার জন্য কি একটু সুবিধা হলো? সুবিধা অসুবিধা তুমি বলবো না, প্রত্যেকটা লড়াই খুব কঠিন হিসাবে নেওয়া উচিত। সুবিধা অসুবিধা বলবো না, কিন্তু একটাই খারাপ লাগে যে হুগলিতে এত লোক ছিল, পলিটিক্যাল ভালো ভালো লোক হুগলিতে আছে, হুগলির মতো জায়গায়, সেইখানে তাদেরকে না টিকিট দিয়ে বাইরে থেকে যেই লোক বসিয়ে দেওয়ার একটা স্ট্র্যাটেজি উনি নিয়েছেন, যে যত দুর্নীতি আছে, যত কিছু নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, আমি বাইরের একটা গ্ল্যামার দিয়ে, লাইট অ্যাকশন ক্যামেরা দিয়ে আমি ওটাকে বুঝিয়ে দেবো। তুমি আমি বলছি এই স্ট্র্যাটেজিটা ওনার, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান দেখুন, 5 বছর পর হাওয়া, ভোটটা নিয়ে নেওয়া হলো, ভোটটা বাক্সে পড়ে গেল, 5 বছর পর নেই, পার্লামেন্টেও দেখা যায় না। তো এখানেও আমার একটা স্ট্র্যাটেজি নিয়েছে, মানুষ তো এবার বুঝতে পারছে। আর আমার ক্ষেত্রে আমি এসছি 1 বছর ধরে, আমার কোনো কাজ ছিল না, 1 বছর ধরে শুধু দৌড়ে গেছি, কোথায় কোন মহিলার কী হয়েছে সারাক্ষণ দৌড়ে গেছি। তার 1 বছর পর সেক্রেটারি হয়েছি, তার 1 বছর পর আমি বীরভূমের ময়ূরেশ্বর থেকে লড়েছি, আমায় টিকিট দেওয়া হয়েছিল ওইরকম একটা সন্ত্রাস জায়গায়, 37,000 ভোট পেয়েছি। তো আমি হঠাৎ করে আমি প্যারাশুটের মতো আমাকে নামিয়ে দেওয়া হয়নি, যথেষ্ট স্ট্রাগল করেছি। মুখ্যমন্ত্রীর নিজেদের নেতাদের প্রতি আর কোনো অবিশ্বাস নেই, সব সেলিব্রিটি সিনেমা আর্টিস্টদের নিয়ে টানাটানি করছে। কেন দেবের কথা আমি বলবো না, দেব এক্সেপশনাল আমি বলবো, এবং দেব পলিটিক্স ছেড়ে দিতে চেয়েছিল সবার সামনেই। আমি একবার দেবকে বলেছিলাম পার্লামেন্টে, ছেড়ে দিচ্ছ বলে, হ্যাঁ সিনেমাতে কাজ করবো। তাহলে তুমি যদি সিনেমা করো এবার তো তাহলে তুমি আমাকে নিতে পারো, আমি ওকে বললাম। বললো হ্যাঁ তুমি করবে কাজ। এখন তো পারবো না, যদি কখনো সময় পাই করব। আমার ইন্টারভিউতে দেব এসছে, তোমার কথা বলছিল, লকেটজির সাথে আমার খুব ভালো সম্পর্ক, হ্যাঁ বলছিল। তুমি কি মনে করো এই যে যারা তোমাদের মতো লোক, যারা গ্ল্যামার জগৎ থেকে আসছে এখানে, তাদেরকে তুমি বলছো ব্যবহার করা হচ্ছে, তাদেরও একটু ভেবেচিন্তে আসা উচিত? নিশ্চয়ই আসা উচিত। দেখো, 2 নৌকায় পা দিয়ে কাজ হয় না। আমি মানে তারা কি ভাবছে, কি এটা এত ইজি জায়গা নয়। যারা আসছেন আমি তাদেরকে দয়া করে বলবো, রাজনীতিটাকে ভাববেন না যেটা বিশাল গ্ল্যামারের জগৎ, আমি অনেক কিছু সুবিধা পেয়ে যাই। রাজনীতিটা কিন্তু একদম মানুষকে, আমাকে যেরকম দেখছেন, এটা কিন্তু মানে আমি নিজেকে আর্টিফিশিয়ালি তৈরি করিনি। এই রচনাকে যেভাবে ট্রোল করা হচ্ছে, দুধ ধোঁয়া এইসব নিয়ে, তো সেটা তো বিজেপির একটা সেকশন তোমরাই করছো। না, বিজেপির করছে না, আমাদেরকে নিয়ে তো আমাদের সিনেমা ছোটো ছোটো ক্লিপিংসও বেরিয়েছিল আমার আর রচনার নিয়ে ক্লিপিংস। আমি দেখেছি যে মানুষ কত মানে আজকের ডেটে সোশ্যাল মিডিয়া কী হয়ে গেছে। কিন্তু যদি ব্যক্তিগতভাবে আমাকে বলো যে এরকম ওকে নিয়ে মিম করা আমি পছন্দ করি না। তোমার রচনা বন্দ্যোপাধ্যায়কে খুব একটা সিরিয়াসলি তুমি নিচ্ছ না প্রতিপক্ষ হিসাবে? প্রতিপক্ষ তো আমি আরও নই, প্রতিপক্ষ তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে। রচনার সাথে তোমার সম্পর্ক কেন? ভালো, খুব ভালো। মাঝখানে তো আমি এখানে আসাতে খুব একটা ভালো, আমি বিজেপিতে আসাতে খুব একটা ভালো কেউ নেয়নি, মানে তোমাদের দুনিয়া নেয়নি, যে দুনিয়া তুমি ছিলে। মানে 2015-তে যখন আমি জয়েন করেছিলাম
2019-এ যখন আমি জিতেছি তারপর অনেক বড় বড় লোকের ফোন পেয়েছি, আর রচনার সঙ্গে আমার দেখা এটা মনে হয় হয়নি প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি? অনেকেই ছিল বড় বড় লোকেরা, কিন্তু মাঝখানে রচনার সঙ্গে আমার কথা হয়নি, কিন্তু বন্ধু অবশ্যই আছে, দেখা হলে তো কথা হবে। এই যে আমিষ নিরামিষ বিতর্ক ভোটের ময়দানে হচ্ছে, ব্যক্তিগতভাবে তুমি কি মনে করো, তুমি কি খাবে কি খাবে না, সেটা কি অন্য কেউ বলে দিতে পারে বা বলে দেওয়া উচিত? না, এটা একদমই না, এটা না রটানো হয় আমার মনে হয়। দেখো, আমি তো উত্তরাখণ্ডেও কাজ করে এসেছি, এবং আমি তো মাছ ভাতে বাঙালি, মাছ তো পছন্দই করি, বাঙালির মাছ ভাত ছাড়া কিছু হয় না, এবং সেটা পুরোপুরিভাবে বিশ্বাস করি। উত্তরাখণ্ডে গেছি যখন, সেখানে তো নিরামিষ চলে, সেখানে মাছ পাওয়াটাও মুশকিল। আমার ভেতর থেকে মন থেকে ইচ্ছা হয়েছে আমার, তো আমার যেটা ইচ্ছা হয়েছে আমি খেয়েছি। বিজেপি যদি ক্ষমতায় আসে আর তুমি যদি হুগলি কেন্দ্রে যেত, তাহলে লকেট চট্টোপাধ্যায়কে কি মন্ত্রী হিসেবে দেখা যাবে কেন্দ্রে? এটা তো দেখো, এটা তো সেন্ট্রাল থেকে ঠিক হয়, এটা তো আমরা জানি না, কিন্তু জিততে হবে, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। লকেট সংগঠনে তুমি কাজ করেছো, তুমি সাংসদ হয়েছো, রাজনীতিক লকেট চট্টোপাধ্যায়ের স্বপ্ন বা উচ্চাসা কি? আমি তো হঠাৎ ডেস্টিনিতে নিয়ে এসেছি আমাকে, আমি এটা বলবো, ডেস্টিনি। আমি রাজনীতির সঙ্গে কোনোভাবেই ছিলাম না, তো স্বপ্নও দেখিনি কিন্তু আমি রাজনীতি নিয়ে, তো স্বপ্ন ছাড়াই রাজনীতিতে এসেছি। এসেই যখন পড়েছো? এসেই যখন পড়েছি, তখন আমি চাই আরও বেশি করে মানুষের মধ্যে থেকে, মানুষের সাথে থেকে জনসেবা করা, এটাই চাই। লকেট, তুমি একটা সময় ফুল টাইম অভিনেত্রী ছিলে, এখন তুমি ফুল টাইম রাজনীতিবিদ। দেব, ব্রাত্য, এরা তো প্রফেশনটাও চালিয়ে যাচ্ছে, কখনো কি ইচ্ছে হয়নি রাজনীতির পাশাপাশি অভিনয়টাও করি? আমার একবারের জন্য ইচ্ছে হয়নি, মানে আমার মাথাতেই আসেনি, হয়তো আমি এত বিজি হয়ে গেছি কাজ রাজনীতিতে, আগামী দিনে কী হবে আমি জানি না, কিন্তু আজ পর্যন্ত যদি বলো, আমার রাজনীতি থেকে একবারের জন্য ইচ্ছা হয়নি আমি অভিনয় জগতে যাই। তোমার উল্টো দিকে যিনি জানিয়েছেন রচনা, পেশাদার জীবনে তোমার তো বন্ধু, রাজনীতির তিক্ততা এই ব্যক্তিগত সম্পর্ককে কখনো নষ্ট করবে না? কখনো কষ্ট করবে না, আমার মনে হয় কখনো করবে না। রাজনীতির লড়াই রাজনীতির মতন, কিন্তু বন্ধুত্বের জায়গা সেটা হৃদয়ে সবসময়তেই থাকবে। রাজনীতিক লকেট চট্টোপাধ্যায় নবাগতা রচনাকে কি টিপস দেবে রাজনীতিতে? গরমে অত্যন্ত জল খেতে বলবো ভালো করে, এবং শরীরকে ঠিক রাখতে বলবো, এবং এটাই বলবো যে একদম যেন ফিট থাকে, এটাই বলবো। সেটা শারীরিকভাবে। রাজনীতির টিপস কি? রাজনীতির ময়দানটায় মানে অনেক কিছু শেখার আছে। কোনো সময় যেটা আমরা ভাবি যে ওটা একটা মানে যে কোনো লোকেরই যদি কিছু না হয় তো আমি রাজনীতিতে এসে গেলাম, এটা না ভাবা, এবং অনেক কিছু মানে ত্যাগ করতে হয়। না, কিন্তু রকেট, আমরা জানি যে অমিতাভ বচ্চন হারিয়ে দিয়েছিলেন হেমবতী নন্দন বহুগুণাকে। এরকম রাজনীতিতে বহু ইন্দ্রিয় পতন ঘটেছে সেলিব্রিটিদের হাত ধরে, বহু জায়গায় হয়েছে, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। রচনার তো একটা দিদি নম্বর ওয়ান করে ব্যাপক জনভিত্তি আছে, মানুষের মধ্যে পেনিট্রেশন আছে, এটাকে তুমি কিভাবে মোকাবিলা করবে? দিদি নাম্বার ওয়ান টিভির মধ্যেই থাকবে, দিদি নাম্বার ওয়ান কখনো ঘর দিতে পারবে না, দিদি নাম্বার ওয়ান কখনো রেশনের চাল দিতে পারবে না। আমাকে দিদি নাম্বার ওয়ান এটাই বলতে পারে, যেটা বলছে যে আমাকে যেতালে আমি দিদি নাম্বার ওয়ানে ডাকবো, কিন্তু মানুষ যাবে কখন? যদি ভালো থাকে তবে তো। লকেট, এই যে তুমি একটা নামাবলী গায়ে দিয়ে আছো, এটা কি রাজনীতির জন্য? দেখতে পাচ্ছি তুমি তো এরমভাবে থাকতে না, এত নামাবলী, এত মালা গলায়, মানে এত ধরনের ধর্মীয় জিনিস কেন? দেখো, উত্তরাখণ্ডে যখন আমি গেছিলাম তখন একটা অনেক মানে আমি নিজে ভাবতাম বেঙ্গলে আমরা অনেক বেশি ভক্তি, আমার জানোই আমার বাবা মন্দিরের পুরোহিত ছিলেন, আমরা বংশধর রামকৃষ্ণদেবের, তো আমাদের মধ্যে তারা ভক্তি আছেই, কিন্তু উত্তরাখণ্ডে গিয়ে জানতে পারলাম আমাদের ভক্তি কি, মানে তারা তো মানে এক পা যেতে যেতে মন্দির, ও এত মন্দিরে ঘুরেছি, আমার কাছে সেই ভেতরে একটা ট্রান্সফরমেশন আমার ভেতরে হয়েছে, স্পিরিচুয়াল যদি বলো সেটা বলো। আমি রুদ্রাক্ষ এমনিতেই ভালোবাসতাম, রুদ্রাক্ষ আমি পড়তাম আগেও, ফ্যাশন যদি বলো, আমি অনেক ধরনের মালা বিভিন্ন মন্দির, কি মালা আছে এগুলো? হ্যাঁ, রুদ্রাক্ষই আছে। আর এগুলো কি সাদাটা? রুদ্রাক্ষ? রুদ্রাক্ষই আছে এখানে, রুদ্রাক্ষ এত রুদ্রাক্ষ? না, এটা বড়, এটা ইন্দিরা গান্ধীও পড়তেন শুনেছি নাকি, রুদ্রাক্ষ পড়লে মানুষ ক্ষমতার খুব ইয়েতে পৌঁছায়, একটা ভালো। না, আমি তো জানতাম, এখন তো সব শুনি, কিন্তু আমি তার আগে থেকেই পড়ি। কিন্তু রুদ্রাক্ষগুলো আমার মানে ভালো লাগে, আমার বিভিন্ন জায়গা থেকে আমি কালেকশন করি, এবং আমি গলায় অনেক কিছু হারটার, এগুলো আমার ভালো লাগে পড়তে। এখন আমি এখনকার কথা বলছি। আর এইটার নামাবলীর কথা বলছো, আমার বাবা পূজারী ছিলেন, আমি বাবাকে দেখতাম নামাবলী নিয়ে গায়ে দিতে। এবার আমি তখন মনে হতো, ইস, আমার ভালো লাগতো নামাবলীর, মা পাঞ্জাবি বানিয়ে দিয়েছে আমাকে,
মানে কুর্তা বানিয়ে দিয়েছে নামাবলীর, আমরা পড়েছি, নামাবলীর চাদর ওড়না নিয়েছি আমরা। কিন্তু যখন আমি রাজনীতিতে ছিলাম না, কিন্তু কখনো যখন রাজনীতিতে এসছি তখন নামাবলী গায়ে দেওয়ার ইউজটা মানে আমার বেশ মাথায় ছিল যে কীভাবে এটা কী করতে পারি। কিন্তু আমার মনে হচ্ছে আমি রোদের মধ্যে যখন আমি ঘুরছি, এত রোদ, তখন তো আমি এটাকে নিতেই পারি। তখন আমার ইচ্ছাটাও পূরণ হলো। এটাও ভোট কৌশল না, কোনো ভোট কৌশল না, ইচ্ছাটাও আমার পূরণ হলো এবং আমার রোদের মধ্যে আমার গাটাও ঢাকা রইলো, সব মিলিয়ে। এবার যে যেটা ভাববে সেটা তার ব্যাপার। না, বিজেপিতে একটা ছিল, ধরো আমরা দেখেছি উমা ভারতী, সাধ্বী রীতাম্বরা, যারা সাধারণত মহিলা রাজনীতিবিদ আছেন, সবাই তাদের স্টাইল কিন্তু মানে তোমার মধ্যেও একটা ইয়ে তৈরি হচ্ছে। এরকম কোনো তৈরি করা কিছু হয়নি, এটা এমনি। ওনারা অনেক সিনিয়র আছেন, ওনাদের আলাদাই ব্যাপার। আমি আমার মতো। রকেট, একটা র্যাপিড ফায়ার রাউন্ডে আসি। রাজনীতি না অভিনয়? রাজনীতি। নরেন্দ্র মোদী না অমিত শাহ? মোদিজি। দিলীপ ঘোষ না শুভেন্দু অধিকারী? টাফ বলাটা, দুজনেই আমার খুব প্রিয় মানুষ। মাছ খেতে ভালোবাসো? কোন মাছ খেতে ভালোবাসো তুমি? ছোট মাছ। ছোট মাছ? পুকুরের মাছ। পুকুরের মাছ। ইলিশ না মাটন? ইলিশ। অভিজ্ঞতা না তারুণ্য? অভিজ্ঞতা তো একটা কাজ করেই, আবার তারুণ্য দুটোই লাগে আমার মনে হয়। নবীন প্রবীণ। কি করে সময় কাটাচ্ছ অবসর সময় যখন? নেই। তোমার তো একটি ছেলে। এক ছেলে। কত বড়? 24। এই জন্মদিন গেল 6 তারিখে। কি করবে সে? তাকে মা হিসেবে মানে তুমি কি পজিটিভ না? নিয়েছে। হ্যাঁ, মানে 15 বছর অভিনয় জীবনে দেখেছে, 10 বছর এখানে দেখছে, 25, তো 24 বছর বয়স ওর। তো পুরোটাই দেখছে যে মা এরকমই দূরে দূরে থাকে, যখন সময় দিতে পারি মানে দিই। এই জন্মদিনে আমি এই প্রথম ওর জন্মদিনে থাকতে পারিনি, একবার কথা হয়েছে ওর সাথে, মেনে নিয়েছে। সে কি রাজনীতিতে আসবে না অভিনয়? না না, কোনো জায়গাতেই যাবে না, রাজনীতিও নয়, অভিনয় না। অনেক অনেক ধন্যবাদ রকেট, সময় দেওয়ার জন্য। সুস্থ থেকো, ভালো থেকো, শুভেচ্ছা রইল।